বাংলাদেশে লঞ্চ হয়ে গেল Realme 9 সিরিজের সবথেকে প্রিমিয়াম ফোন Realme 9 Pro Plus 5G। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইস যুক্ত ক্যামেরা, সাথে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 SoC, এছাড়াও থাকছে 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ। এই সব কিছু নিয়ে Realme 9 Pro Plus বাংলাদেশে এসেছে একটি মাত্র ভ্যারিয়েন্টে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM, যেটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে 39,990 টাকা। সো এরকম একটা প্রাইস পয়েন্টের Realme 9 Pro Plus কেমন হয়েছে এবং এই ফোনটা কাদের কিনা উচিত এবং কাদের কিনা না উচিত, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এরপর যদি এই ফোনটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিকে তাকানো হয়, সেক্ষেত্রে বলতে হয় এই ফোনটা খুবই প্রিমিয়াম লুকসের একটি ফোন, যেটার মেইন কারণ হচ্ছে এই ফোনের যে গ্রেডিয়ান্ট একটা লুক রয়েছে, এটা আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। প্লাস হচ্ছে এটা রেয়ারে কিন্তু একটা গ্লাস ফিনিশ রয়েছে, বাট একটা 40,000 টাকা দামের ফোন হিসেবে রেয়ার অবশ্যই একটা গ্লাস প্রোটেকশন দেওয়া উচিত ছিল, যেখানে কোনো প্রকার গ্লাস প্রোটেকশন নেই। বাট ফ্রন্ট আসলে আপনারা কর্নিয়া গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এই ফোনের থিকনেস করা হচ্ছে 8mm এবং এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। সো বেশ লাইট ওয়েট এবং স্লিম ফোনই বলা যায়, এবং এই ফোনটা এক হাতে ইউজ করতেও তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো সবার কাছে অবশ্যই ভালো লাগবে। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90 হার্জ এর রিফ্রেশ রেট থাকছে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস অ্যান্ড পিপিআই ডেনসিটি হচ্ছে 411। আগেই বলেছি এই ফোনটাতে রয়েছে কর্নিয়া গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 600 নিটস পিক ব্রাইটনেস হওয়াতে আউটডোরে তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না। ডিরেক্ট সানলাইটেও আপনারা বেশ ক্লিয়ারলি ফোনটা দেখতে পারবেন। এবং এই ফোনটা যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেক্ষেত্রে যারা কন্টেন্ট প্লেয়ার রয়েছেন প্লাস হচ্ছে একটু হেভি গেমার রয়েছেন, তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, কারণ হচ্ছে খুব ভালো ধরনের একটা কালার প্রোভাইড করে এবং এই ফোনটা থেকে কালার অ্যাকুরেন্সি, ভিউ অ্যাঙ্গেল সবকিছুই বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল। 90 হার্জ রিফ্রেশ রেটের জায়গায় এখানে যদি 120 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হতো, সেক্ষেত্রে 40,000 টাকা বাজেটের জন্য অনেকটাই ভালো দেখাতো। বাট 90 হার্জে এখানে তেমন একটা খারাপ পারফরমেন্স করে না। অ্যান্ড এই ফোনের ডিসপ্লেতে কিন্তু হার্ট রেট মনিটর ফিচারও রয়েছে, যেটা আপনারা সবাই প্রায় জানেন। সো আমার কাছে মনে হচ্ছে এই ডিসপ্লেটা এরকম একটা বাজেট পয়েন্টে বেশ ভালো এবং খুবই দুর্দান্ত একটা পারফরমেন্সই করেছে। সো পারফরমেন্স নিয়ে যেহেতু কথাই উঠলো, সো পারফরমেন্স নিয়ে একটু বলা যাক। এই ফোনে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12, যার ব্যাকহ্যান্ডে থাকছে Realme UI 3.0। চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 SoC, যা একটি 6 nm বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, এবং এর জিপি হিসেবে রয়েছে Mali G68 MC4। মিডিয়াটেক ডাইমেনসিটি যে চিপসেটটা রয়েছে, এটা খুবই ভালো একটা চিপসেট, যার মেইন রিজনটা হচ্ছে এখানে যদি আপনারা খুব হেভি লেভেলের গেমিং করেন, সেক্ষেত্রেও কোনো প্রকার হিটিং ইস্যু নেই বললেই চলে। অ্যান্ড এই ফোন দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে, যেখানে তেমন কোনো ল্যাকেন্সি নেই। এবং এই ফোন দিয়ে আপনারা কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ফ্রি ফায়ার এইসব টাইপের গেমও বেশ স্মুথলি খেলতে পারবেন, যেখানে তেমন কোনো ল্যাকেন্সি কিংবা ফ্রেম রেট লক্ষ্য করবেন না। বাট অবশ্যই রেকমেন্ডেড থাকবে একটু লং টাইম গেমিংয়ের পরে কিছুটা রেখে দেওয়ার জন্য, কারণ লং টাইম গেমিংয়ের ফলে কিছুটা ল্যাকেন্সি দেখা যায়। এই ফোনের একটি মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM, যার র্যাম টাইম হিসেবে থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এছাড়াও এই ফোনে আপনারা 5GB পর্যন্ত র্যাম এক্সপান্ড করতে পারবেন। 8GB র্যাম হওয়াতে তেমন কোনো মাল্টিটাস্কিং প্রবলেম হয়নি। বেশ কিছু হেভি অ্যাপও আপনারা ব্যাকগ্রাউন্ডে রেখে ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে এই ফোন দিয়ে আপনারা যদি মাল্টিটাস্কিং করেন, খুবই উড়াধরা ইউজ করেন, সেক্ষেত্রেও এই ফোনটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যেখানে থাকছে OIS এর সাপোর্ট, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এরকম বাজেটে অবশ্যই 2 মেগাপিক্সেলের সেন্সরটা মানানসই না, অবশ্যই 5 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া উচিত ছিল। এই ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS, যেখানে জাইরো EOS এরও সাপোর্ট থাকছে। 50 মেগাপিক্সেলের সেন্সর হওয়াতে ডে লাইটে বেশ ভালোভাবেই ছবিগুলো তুলে ধরতে পারছিল। এছাড়া আপনার লো লাইটেও একটা ভালো ধরনের পারফরমেন্স পেয়ে যাবেন। ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন প্লাস টাইম ল্যাপস এই সকল ফিচার আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনের ভিডিও রেকর্ডিং পারফরমেন্সটা আমার কাছে খুবই জোস লেগেছে। অ্যান্ড আমি সাজেস্ট করবো 4K 30 FPS এর জায়গায় 1080p 60 FPS এর রেকর্ড করার জন্য, কারণ সেখানে আরও ভালো ধরনের পারফরমেন্স পেয়ে যাবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে 1080p 30 FPS এর রেকর্ড করতে পারবেন, এবং এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটা বেশ ভালো। সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন, এবং যারা একটু সেলফি লাভার রয়েছেন, ছবিগুলোকে বেশ ব্রাইট আপ করে দিচ্ছিল। এগুলো যারা সেলফি লাভার রয়েছেন তাদের অবশ্যই ভালো লাগবে। পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে এই ফোনের রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, লেফট সাইডে থাকছে ভলিউম কি রকার এবং সিম কার্ড স্লট, যেখানে আপনারা মাত্র দুটো সিম ইউজ করতে পারবেন। সো এখানে কোনো প্রকার SD কার্ডের স্লট পাচ্ছেন না। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল।
এই ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটিটাও খুবই ভালো। ফোনে এছাড়াও পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, প্রতিবারই খুব অ্যাকুরেটলি কাজ করছিল। ব্যাটারি নিয়ে বলতে গেলে থাকছে 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হচ্ছে 60 ওয়াটের ফাস্ট চার্জার, এবং 60 ওয়াটের চার্জার দিয়ে আপনারা এই ফোনটা 0 to 100% চার্জ করতে পারবেন অলমোস্ট 45 মিনিটেই। এবং এই 45 mAh এর ব্যাটারি দিয়ে আপনারা এই ফোনটা অলমোস্ট একদিনের মতো রেগুলার ইউজে ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড যারা হেভি ইউজার রয়েছেন, খুব গেমিং করবেন, এক্সট্রিম লেভেলের ইন্টারনেট ব্রাউজিং করবেন, তারা স্ক্রিন অন টাইম অলমোস্ট 4 ঘন্টার মতো পেয়ে যাবেন। সো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। এবার যদি এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি, ফার্স্টে যদি এর ল্যাকেন্সি নিয়ে বলি, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই ফোনে একটা এসডি কার্ড স্লট দেওয়া উচিত ছিল। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এরকম বাজেট পয়েন্টে আমরা 90 হার্জের জায়গায় 120 হার্জটাই আশা করি। অ্যান্ড এই ফোনটার ভালো দিক নিয়ে বলতে গেলে ফার্স্টে এর লুকস এবং হ্যান্ডিং এর কথা বলতে হয়। এই ফোনটা বেশ হ্যান্ডি একটি ফোন হওয়াতে এক হাতে ইউজ করতে তেমন কোনো প্রবলেম ফেস করতে হবে না। সেকেন্ড যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা খুবই ভালো, এক কথায় বলতে গেলে কালারফুল একটা ডিসপ্লে বলা যায়। থার্ড যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এই বাজেটের অন্যান্য ফোন থেকে এই ফোনটা বেশ ভালো ধরনের একটা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতে পারছিল। এই সকল বিষয়ে মাথায় রেখে 40,000 টাকা বাজেটে এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড করা যায় কিনা, সেক্ষেত্রে বলতে গেলে এখন যেহেতু সব ফোনের দাম খুবই বেশি ভ্যাট ট্যাক্স মিলিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফোনটা দেখতে পারেন। যাদের মেইন প্রায়োরিটিটা হচ্ছে ক্যামেরা প্লাস হচ্ছে টুকটাক মাল্টিটাস্কিং, তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারেন। বাট যারা এক্সট্রিম লেভেলের গেমার রয়েছেন তারা চাইলে অন্য ফোনও দেখতে পারেন। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।